মেজাজ শান্ত করে দিয়েছেন। তাই এখন আমার ঘুরতে ইচ্ছে করছে এই নদীর তীরে বসবো, কিছুক্ষণ বিকালের গতিলি দেখব, শীতল বাতাস গায়ে মাখব, নদীর পানিতে পা ভিজাবো, আর নৌকা বেয়ে মাঝি হব আপনার। আসুন। সাদমান হাত বাড়িয়ে দিল। রজনী হাতটা ধরে গাড়ি থেকে নামলো। সাদমান রজনীকে নিয়ে নদীর তীরে আসলো। শুকনো বালুতে বসে রজনীকেও বসতে বলল। রজনীও বসলো। এই জায়গাটার কাছে মানুষের আনাগোনা কম। কিছুটা দূরে আছে মানুষ। তীরে সারি সারি করে নৌকা বাঁধা। রোদ নেমে গিয়ে শীতল বাতাস। পরিবেশটা দারুণ। রজনীর মনে পড়ল বছর কয়েক আগের কথা। নফিলের সাথেও সে এসেছিল এমনই এক নদীর তীরে। সেদিন বৃষ্টি ছিল। বৃষ্টির শব্দে মুখরিত হয়েছিল চারিপাশ। নদীর পানির ওপর টিপ টিপ করে বৃষ্টির পানি পড়ছিল। নদীর তীরে বসে ভিজেছিল নৌফিল আর রজনী। প্রিয় পুরুষের সাথে বৃষ্টি বিলাস। আজ সবই স্মৃতি। মানুষকে দেওয়া অঙ্গীকার প্রতিশ্রুতি সব ভুলে যায়, অথচ মানুষটিকে ভোলা যায় না। আচ্ছা, নওফিল বুঝি ভালোই আছে বউ সন্তান নিয়ে, তাই না? লাইফে নিশ্চয়ই কোনো অপূর্ণতা তার নেই, তাই না? আহারে জীবন, দুঃখ বলতে যদি কিছু নাই থাকতো জীবনে, তাহলে কতই না ভালো হতো। শরীরে ভেজা অনুভব হতেই রজনীর ধ্যান ভাঙল। বৃষ্টির ফোঁটা পড়ছে। কই, আকাশ তো দেখে তো মনে হয়নি বৃষ্টি আসবে। আকাশ কি বুঝে গেছে রজনীর মন? তার এই বৃষ্টিটাকেই মিস করছিল। আর আকস্মিক আজও বৃষ্টি নামছে। মুহূর্তে আকাশটা কেমন কালো হয়ে গেল। সবাই দৌড়োদৌড়ি করে ছাউনির তলে যাচ্ছে। সাদমানের বৃষ্টি দেখে রজনীর হাত টেনে ধরল বৃষ্টি থেকে বাঁচার জন্য। রজনী তাকালো সেই হাতের দিকে, কিয়ৎক্ষণ নিষ্পলক চেয়ে থেকে বলল, ভিজতে চাই আজ বৃষ্টিতে। আই লাভ রেন, প্লিজ। সাদমান হাত ছেড়ে দিল, বসে পড়ল ফের বালিতে। বৃষ্টির পানিতে ভিজে গেল দুটো দেহ। রজনী ফিল করছে এই বৃষ্টিকে, আর সাদমান তাকিয়ে দেখছে তার বৃষ্টি বিলাসী প্রিয়তমাকে। সাদমানের বুকের ভেতর কেমন ঠিপ ঠিপ করে আওয়াজ হচ্ছে। কিন্তু কেন? রজনীকে দেখে? হ্যাঁ, তাকেই দেখে। বৃষ্টির ফোঁটা মুখে পড়ায় কেমন ঘন ঘন পলক ফেলছে। গোলাপি ঠোঁট জোড়া কাঁপছে। সাদমানের কেমন ঘোর লেগে আসছে। ওই গোলাপি ঠোঁট জোড়া ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। হাতটাও বাড়ালো। হঠাৎ বিদ্যুৎ চমকে ওঠায় নিজের হুঁশে ফিরল সাদমান। একটু আগে করা ভাবনায় ভীষণ লজ্জিত। এদিকে ঠান্ডা বাতাসের তীব্রতাও বেড়ে গেল। শীত শীত লাগছে। সাদমান সয়ে নিচ্ছে সেই ঠান্ডা একমাত্র রজনীর জন্য। চারিদিকে আধার ঘনিয়ে আসতেই রজনীর মনে হলো এখন বাসায় ফেরা উচিত। সেজন্য সাদমানের দিকে তাকিয়ে বলল, বাসায় ফেরা যাক এখন তাহলে। সাদমান বসা থেকে উঠে দাঁড়ালো। পা বাড়াতে রজনী হাত মুঠোয় নিল। সাদমান তাকালো সেই হাতের দিকে। রজনীর দৃষ্টির সামনে সাদমানের শরীরে উত্তেজনা কাজ করছে, এক আকাশসম ভালো লাগার উত্তেজনা। রজনী নিচ থেকে তার হাত ধরেছে। সাদমানের চিৎকার করে বলতে ইচ্ছে করছে, শোনো পৃথিবী, দেখো আমার ভালোবাসা আমার হাত ধরেছে। কিন্তু পারছে না, চেপে রাখলো হৃদয়ে। গাড়ির কাছে আসতেই রজনী হাত ছেড়ে দেয়। গাড়িতে উঠে বসে। সাদমান বাড়ির দিকে রওনা হয়। নিজের রুমে শরীরের চাদর জড়িয়ে সাফায়েতের কোলে পা দিয়ে সোফায় বসে আছে রুয়াত। শীতে আর টিকতে না পেরে আলমারি থেকে চাদর বের করে জড়িয়ে নিয়েছে। সাফায়াত ল্যাপটপে কাজ করছে। সামনেই টেবিলে কফি ভর্তি 2 মগ, যেটা একটু আগে রুয়াত বানিয়ে নিয়ে এসেছে। সাফায়েতকে এত গভীরভাবে কাজে মনোযোগ থাকতে দেখে রুয়াতের ভালো লাগলো না। সেজন্য সাফায়েতের কোলে পা নাড়াচাড়া করতে লাগলো। সাফায়েত গম্ভীর কণ্ঠে বলল, বিরক্ত করো না রুয়াত, ইম্পর্টেন্ট কাজ করছি। রুয়াত কফির মগ নিয়ে চুমুক বসিয়ে বলে, কি ইম্পর্টেন্ট কাজ আমাকেও বলেন। ভার্সিটির তোমাদের না সামনে ইয়ার চেঞ্জ পরীক্ষা, পড়তে বসো না কেন?
রুয়াদ কান দিল না সে কথায়। আজকের ওয়েদারটা জোশ, তাই না? হ্যাঁ, তার জন্য শীতে আজ গোসল করনি খচ্চর। রুয়াদ সাফায়াতের বাহুতে ধাক্কা দিল। এত শীত দেখছেন না, আমি গোসল করে শরীরকে কষ্ট দিতে যাব কেন? আহামরিও শীত না, চাইলেই রাজি হতে পারতে গোসল করতে একসঙ্গে। ইউ নো হোয়াট আই মিন। ভ্রু নাচিয়ে বলল সাফায়াত। রুয়াদ গরম কফির মগ দেখিয়ে বলল, এটা ঢেলে দিব বুকের ওপর, তখন ঝলসে যাবে বুকটা, ভালো লাগবে। সাফায়াত মাথা এলিয়ে দিয়ে টেনে শ্বাস ছেড়ে বলে, তুমি ভালোবেসে যা দিবা আমি সাদরে তা গ্রহণ করে নিব মিসেস নোয়াস। রুয়াদ এগিয়ে আসলো, সাফায়াতের শার্টের বোতামটা খুলে মগটা চেপে ধরল। সাফায়াত মুচকি হেসে তাকিয়ে রইল রুয়াদের চোখের দিকে। রুয়াদ সাফায়াতকে নিশ্চুপ থাকতে দেখে কফির মগ সরিয়ে আনলো, কিন্তু সাফায়াত সময় নিল না রুয়াদকে টেনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিতে। আকস্মিক এমন হওয়ায় গরম কফির মগ হাত থেকে পড়ল ফ্লোরে। মিনিট পাঁচেক পর সাফায়াত ছেড়ে দিল। এটা কি ছিল? সাফায়াত নিজের বুকের দিকে তাকিয়ে বলে, ভিটামিন সি নিলাম, ঘাটতি ছিল দেহের জন্য। ঠান্ডা হওয়ার পরেই মগ চেপে ধরেছি, তাই বললেন না সত্যি সত্যি ঝলসে দিছে বুক। সাফায়াত হাসল, পুনরায় ল্যাপটপটা কোলে নিয়ে বলল, পড়তে বসো, প্রস্তুতি নাও এক্সামের। বৃষ্টি শেষ হয়েছে রাত 11টার দিকে। বৃষ্টি থামার পরে ক্লাব থেকে বাসায় এসেছে রোহান। রাতের রান্নাটা বুয়া করে যায়নি, বিরক্তির অনুভব হচ্ছে তার জন্য। রান্নাঘরে আসলো, 3 প্যাকেট নুডলস থাকায় চটপট সেটা রান্না করলো। প্লেটে পরিবেশন করে রুমে এসে বসতেই পকেটে থাকা ফোন বেজে ওঠে। রোহান প্লেটটা টেবিলের উপর রেখে ফোনটা বের করে দেখে নীতির ফোন। রোহান রিসিভ করলো না, সাইডে রেখে দিল। ফোনটা কেটে যেতেই আবারও বেজে উঠল। পর পর 3 বার এমন হলো। 4 বারের মাথায় রোহান রিসিভ করলো। ধমকের স্বরেই বলল, হোয়াট রং উইথ ইউ নীতি? এত ফোন কেন দিচ্ছিস? নীতি ভয় পেয়ে গেল আকস্মিক এমন ধমকে। একটু আপনার গলার সুর শুনতে ইচ্ছা করছিল, সেজন্যই ফোন দিয়েছিলাম। তাই বলে আপনি এভাবে রাগ করবেন? শুনছিস গলার আওয়াজ? হ্যাঁ। এখন রাখি, ঘুমিয়ে পড়। রোহান কেটে দিল ফোন। নীতির সাথে রুট আচরণই করতে হবে এখন থেকে, তা না হলে নীতি আরও বার বাড়বে। রোহান আর চায় না এসব। নীতির এসবকে প্রশ্রয় দিলে নেহাল ভাববে রুয়াদকে না পাওয়ায় তার বোনের কাছে ফিরে এসেছে সে। নীতি ফোনের স্ক্রিনে নিষ্পলক চেয়ে রইল। লোকটা কবে বুঝবে তার মন, আর কত অপেক্ষা করবে সে, কবে তার অপেক্ষার ফল মিষ্টি হবে। কেটে গেছে একটা সপ্তাহ। আজ নাইমুর এসেছে তার মাকে নিয়ে সাফায়েতদের বাসায় বিয়ে নিয়ে কথা বলতে। রজনী চলে গেছিল তার নিজ বাসায় তার পরের দিন সকালেই। রুয়াদ সানজিদাকে সাজিয়ে নিয়ে এসেছে, পরনে মিষ্টি কালারের শাড়ি, মাথায় ঘোমটা, নতুন বউ লাগছে। নাইমুর চোখ সরাতেই পারল না সানজিদার দিকে। সাফায়েতের মা শারমিন বেগম আর নাইমুরের মা নূরজাহান কথা বলছেন বিয়ের ডেট নিয়ে। পাশেই সাফায়েত বসে ফোন স্ক্রল করছে। রুয়াদ রান্নাঘরে গেল জগে পানি আনতে। সেটা দেখে সাফায়েতও পেছন পেছন গেল। রুয়াদ পানি নিয়ে পেছনে ঘুরতেই দেখে সাফায়েত বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। সকাল থেকে মেয়েটা খেটেই যাচ্ছে, রান্না বান্না থেকে শুরু করে ঘর গোছানো, সানজিদাকে সাজানো, এভরিথিং। এখানে কেন আপনি? যান গিয়ে বসুন, কিছু লাগলে বলুন, এনে দিচ্ছি। সাফায়াত এগিয়ে আসলো, মিহি কণ্ঠে বলল, তোমাকে দরকার। কথাটা বলেই রুয়াদের থেকে জগটা হাতে নিয়ে হাঁটা ধরল। চুপচাপ বসে থাকবা, সকাল থেকে অনেক কাজ করেছো। খাবার সার্ভ করা সেটা আমি আর আম্মু পারবো। সোফার কাছে এসে সোফায় বসতে বলে হাত ছেড়ে দিল। রুয়াদ বসলো সোফায়। সাফায়াত গ্লাসে পানি ঢেলে সোফায় বসলো। নূরজাহান জানান অতি শীঘ্রই সানজিদাকে তার বাড়ি নিয়ে যেতে চান। শারমিন বেগম আপত্তি জানালেন না তা নিয়ে। দুই পরিবারের সম্মতিতে বিয়ের ডেট ফিক্সড হলো সামনের সপ্তাহে। খুব বেশি আয়োজন হবে না, মিডিয়াম পরিসরে বিয়েটা হবে।
দুপুর হতে শারমিন বেগম রুয়াতকে বলল টেবিলে খাবার সাজাতে। রুয়াত জি বলে উঠে নিলে সাফেদ বাধা দিয়ে বলে, রুয়াত বসুক আম্মু, খাবার সার্ভ তো আমি করে দিচ্ছি। রুয়াত উঠে দাঁড়ালো। আপনাকে করতে হবে না, আমি পারবো। সাফায়াত পাত্তা দিল না সেই কথায়। আগে আগে হাঁটা দিয়ে টেবিলের কাছে এসে খাবার সার্ভ করতে লাগলো। পেছন পেছন রুয়াতও আসলো, তবে সাফায়াত তার বাধা শুনল না। উপায়ন্তর না পেয়ে রুয়াত সাফায়াতের হাতে হাতে সাজাতে লাগলো টেবিল। নূরজাহান সেটা দেখে মুচকি হাসলো, বলল, বাহ, সাফায়াত তো ভারী বই পাগল। ভালোই, সংসারে ঝগড়া হবে না। শারমিন বেগম প্রত্যুত্তরে হাসল। নূরজাহানকে নিয়ে উঠে আসলো। নাইমুর উঠে আসার সময় সানজিদাকে ফিসফিস করে বলল, আমিও এমন বউ পাগল হব, দেখে নিও। সানজিদা হাসল। বউ পাগল ছেলেরা সত্যি অসাধারণ, বিশেষ করে তারা যারা মাকে মায়ের জায়গায় আর বউকে বউয়ের জায়গায় রেখে সমান তালে এগিয়ে যায়। খাবার টেবিল জুড়ে বইছে নানা রকমের খাবারের বাহার। পোলাও, রোস্ট, টিকা, দই, মিষ্টি, পায়েস, গোস, ডাল, ডিম। চোখ জুড়িয়ে আসলো শারমিন বেগমের। সে আজ রান্নাঘরের ধারে কাছেও যায়নি। তার ছেলের বউ একা হাতে এত রান্না করেছেন, সত্যি প্রশংসা না করে পারছেন না। সবাই বসে খেয়ে নিল দুপুরের খাবার। বিকেল হতে চলে গেল নাইমুর তার মাকে নিয়ে। সন্ধ্যার দিকে গোল বৈঠক বসার ঘরে। বিয়ে সামনের সপ্তাহেই। শারমিন বেগম আত্মীয়দের ইনভাইট করে দিলেন, সাথে রুয়াতের বাপের বাড়ির সকলকে। রুয়াত সোফার এক কোণে বসে তাদের ব্যস্ততা দেখছে। সাফায়াত লিস্ট বানাচ্ছে। আহ, পুরুষটা তার কতই না খাটবে বোনের বিয়েতে। রুয়াত ফিসফিস করে বলে উঠল, ঠান্ডা শরবত এনে দিব? যে হারে পরিশ্রম করছেন। সাফায়াত তাকালো। শারমিন বেগম ফোন কানে ধরে চলে গেলেন। হয়তো নেটওয়ার্কের সমস্যা, তাই কথা বলতে গিয়েছে অন্য সাইডে। সাফায়াত কলমটা টেবিলের উপর রেখে পূর্ণ দৃষ্টি রুয়াতের দিকে দিয়ে বলল, ভিটামিন সি দিবা? আই নিড দ্যাট। রুয়াত সোজা হয়ে বসলো। এতক্ষণ ঝুঁকে ছিল। আপনি এত অভদ্র কেন? আমি তো আপনার ভালোর জন্যই বলেছি এটা। শয়তানি না করলে চলে না? না, চলে না। শুধু তোমাকে দেখলেই আমার শয়তানিটা বেড়ে যায়। তা না হলে আমি অনেক ভদ্র পুরুষ, ইউ নো না। রুয়াত এবার সরু চোখে তাকালো। আমি সিরিয়াস, কিন্তু শরবত বা ঠান্ডা কিছু লাগলে বলুন, নিয়ে আসি আমি। কিন্তু চলে যাব রুমে। আমিও কিন্তু সিরিয়াসলি বলছি রুয়াত, আই নিড ভিটামিন সি। আজ নিতে পারিনি ভিটামিন সি। তোমার তো দায়িত্ব রোজ নিয়ম করে 3 বেলা ভিটামিন সি সাপ্লাই করা। রুয়াত বসা থেকে উঠে দাঁড়ালো। রুমের দিকে যেতে যেতে বলে গেল, অসভ্য। সাফায়াত পেছন থেকে বলে উঠল, তার জন্য কি তুমি দায়ী নও? ওটাও না। মোটেও হ্যাঁ, উস্কিয়েছ তুমি আমায়। এখন তার ঝাঁজ তো নিতেই হবে। রুয়াত মুখ বাঁকিয়ে চলে গেল। রুমে আধশোয়া হয়ে শুয়ে আছে সাদমান। সেদিন ভেজার পর থেকে শরীরে জ্বর। রুয়াত রুমে যাওয়ার আগে সাদমানকে দেখতে চলে আসলো। দরজায় কড়া নেড়ে বলল, আসবো? সাদমান দরজার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রুয়াত, আসো। রুয়াত রুমের ভেতরে ঢুকে বলল, কেমন আছেন এখন? জ্বর কমেছে? হ্যাঁ, কিছুটা কমেছে। ও আচ্ছা, থাকুন তাহলে, আসি। কিছু দরকার হলে টেক্সট করে জানাবেন। আচ্ছা। রুয়াত রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে হাঁটা ধরল। কাছে আসতে ফোনে নোটিফিকেশন আসলো। সাদমান মেসেজ পাঠিয়েছে, তুমি বলেছ কিছু দরকার পড়লে তোমাকে মেসেজ দিতে। আর ইউ সিস্টার, প্লিজ ডু সামথিং। রুয়াত রজনীর নম্বরে কল লাগালো। রজনী উষার সাথে কথা বলছিল। রুয়াতের কল পেয়ে উষার থেকে বিদায় নিয়ে কল রিসিভ করলো। কেমন আছিস রুয়াত? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু একজন ভালো নেই। কে? সাদমান ভাইয়া। তুমি তাকে কল দিয়ে একটু খোঁজ খবর নাও, তার ভালো লাগবে। হ্যাঁ, আমি ভেবেছিলাম ফোন দিব, কিন্তু হয়ে ওঠেনি। এখনই দিচ্ছি। রুয়াত কেটে দিল ফোন। রজনী কল করলো সাদমানের নম্বরে। সাদমান ফোন হাতে নিয়ে তাকিয়েছিল। হুট করে ফোন আসতেই হাত থেকে সেটা পড়ে গেল। তড়িঘড়ি করে ফোনটা উঠিয়ে কানে নিয়ে বলল, আসসালামু আলাইকুম রজনী, কেমন আছেন?
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন এটা জিজ্ঞাসা করার কথা ছিল আমার, আর আপনি জিজ্ঞাসা করে বসলেন। সে যাই হোক, আমি ভালো আছি। আপনি কেমন আছেন এখন? আপনার কণ্ঠস্বর শুনে একদম ফার্স্ট ক্লাস আছে। কেন, আমার কণ্ঠে কি মেডিসিন লাগানো নাকি যে শুনলেন আর ভালো হয়ে গেলেন? ধরে নিন কিছুটা তাই। আচ্ছা ধরলাম। তা ওষুধ খেয়েছিলেন দুপুরে? হ্যাঁ, খেয়েছি। আপনার শরীরটা তো দেখছি মেয়েলি শরীর থেকেও বাজে। আমি ভিজলাম অথচ আমার জ্বর আসলো না, আর আপনার সেদিন রাতেই চলে আসলো। ফরেনার বলে কথা। তা যা বলেছেন, বইয়ের সাথে বৃষ্টি বিলাস করতে গেলে আগাম মেডিসিন খেয়ে নিতে হবে, তা না হলে স্বাভাবিক সুখের জন্য 1 মাস বেড রেস্ট নিতে হবে। বইয়ের জন্য সামান্য এটুকু সহ্য করতে পারবেন না? সহ্য করতে পারি বলেই তো বিয়ে না হয়ে এক রমণীর জন্য বিজে বিছানায় শুয়ে আছি। রমণীকে নিয়ে গিয়েছিল কে? রমণী কি বলেছিল সে যাবে ওখানে? তা বলিনি, তবে তবে কি? তার মুখের হাসির কাছে এ জ্বর মিছেকে মিশে। পাম দিয়ে পটাতে চান আমায়? সত্যি বলায় যদি পাম হয় আর সেই পামে যদি পটে যান, তাহলে এরকম পাম আমি আরও দিব। আচ্ছা আচ্ছা হয়েছে, রাতের খাবারটা খেয়ে মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়ুন। আল্লাহ হাফেজ। সাদমান শুধু হুম বলল। রজনী কেটে দিল ফোন। সাদমান নির্নিমেষে চোখে চেয়ে রইল ফোনের দিকে। স্টেশনের বেঞ্চে বসে আছে রোহান, নেহাল আর নীতি। চলে যাবে নীতি আজ তার নিজ ঠিকানায়, যেখানে সারা বছরের এক বড় অংশ সময় অতিবাহিত করতে হয়। রোহান আসতে চায়নি, কিন্তু নীতির জন্য না এসেও পারল না। ফোন করে কান পুচিয়ে ফেলছে। নেহাল মাঝখানে বসে আছে। ট্রেন আসতেই নীতি নেহাল উঠে দাঁড়ালো। নেহাল বোনকে জড়িয়ে ধরল, আদর করল। ফোন আসতে একটু সাইডে চলে গেল। আবার ছুটি পাবে তবেই আসতে পারবে। নীতি লাগেজ নিল। রোহান এখনও নিশ্চুপ হয়ে বসে ফোন স্ক্রল করছে। নীতি এক ঝলক তাকালো, তারপর ফিসফিস করে বলল, আপনার হৃদয়টা পুড়ছে না? আমার খুব পুড়ছে হৃদয়টা। কতগুলো দিন আবার না দেখে থাকতে হবে আপনাকে। ফোন দিলে একটু ধরেন কেমন? আমি নিশ্চুপ হয়ে আপনার কণ্ঠ শুনবো। বিরক্ত মোটেও করব না। আর রাজনীতি করছেন, করুন, একটু দেখে শুনে করবেন কেমন? আপনার যেন কিছু না হয়, তাহলে হয়তো সেই দিন পৃথিবীতে অক্সিজেনের ঘাটতি দেখা যাবে আমার জন্য। রোহান উঠে দাঁড়ালো। ফোনটা পকেটে ঢুকিয়ে সোজাসুজি প্রশ্ন করলো, ভালোবাসিস আমায়? ভালোবাসিস আমাকে? কথাটা এত নিদারুণ লাগলো কেন নীতির কাছে? মনে হলো কিছুটা স্বর্গীয় সুখের ঘ্রাণ পেল। নীতিকে চুপ থাকতে দেখে রোহান তাড়া দিয়ে বলল, চুপ কেন? বল, বাসিস ভালো আমায়? নীতির কেমন যেন কেঁদে দিতে ইচ্ছে করলো। চোখ টলমল করলো। কোনো রকমে মাথা নাড়ালো উপর নিচ। রোহান সময় ব্যয় করলো না নীতিকে জড়িয়ে ধরতে। মাথায় চুমু খেয়ে বলল, বাসিস না আর ভালো নীতি, ভুলে যাস আমায়। তোর যোগ্য নই আমি স্বার্থপর হতে চাই না। তোর ভালোবাসাকে স্বীকার করতে গেলেও লোকে বলবে আমি স্বার্থপর, সুবিধাবাদী। নিজের সত্তাকে হিরো করতে চাই না। ভুলে যা আমায়। আজকে পর থেকে আমাকে নিয়ে ভাবিস না, শোক পাবি না। আমাকে নিয়ে ভাবলে দুঃখ ছাড়া। ভালো থাকিস। রোহান ছেড়ে দিল নীতিকে। নীতি বরফের মতো জমে গেল। কি বলল এটা রোহান? তাকে ভুলে যেতে? 8 বছরের ভালো লাগা ভালোবাসাকে সে ভুলে যাবে? নেহাল কথা বলে শেষ করে চলে আসলো বোনের কাছে। বোনের লাগেজটা হাতে নিয়ে বোনের এক হাত ধরে ট্রেনে উঠিয়ে দিল। ট্রেন ছাড়ার জন্য উদ্যত হলো। নীতি জানালা দিয়ে তাকালো। রোহান তাকিয়ে আছে তার দিকেই, হাত উঁচু করে বিদায় জানাচ্ছে। আকাশি কালার শার্টে কি সুন্দর লাগছে লোকটাকে। লোকটাকে তার অপ্রাপ্তিতেই থেকে যাবে। নীতি শুনেছে কোথাও ভালোবাসা সত্যি হলে না পাওয়ার অপেক্ষায়ও নাকি অনেক মানুষ তার কাঙ্ক্ষিত মানুষটিকে পেয়ে যায়। আচ্ছা, নীতি অপেক্ষা করলে কি সেও পাবে তার এই কাঙ্ক্ষিত মানুষটিকে? পেতেও তো পারে। হ্যাঁ, সে অপেক্ষা করবে সেই দিনটির, যেদিন রোহান নিজ থেকে এসে তাকে স্বীকার করবে। কেটে যাক 1 যুগ, তাতেও নীতি রাজি অপেক্ষা করতে।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।